হ্যালো এভরিওয়ান, আসসালামু আলাইকুম। আমি জিফার রহমান, আপনাদের সবাইকে স্বাগত জানাচ্ছি আজকে আমাদের লেকচার ভিডিওতে। আজকে আমরা দেখব গ্রাফ থিওরির ফান্ডামেন্টাল কনসেপ্টের সেকেন্ড পার্ট। তো ফার্স্ট পার্টে আমরা গ্রাফ কি, গ্রাফের বিভিন্ন ধরনের রিপ্রেজেন্টেশন, বিভিন্ন টাইপের বেসিক টাইপের গ্রাফগুলো দেখে আসছি। ডিগ্রি থেকে কীভাবে ডিগ্রি ক্যালকুলেশন করতে হয় সেটা দেখে আসছি ভার্টেক্স থেকে। সেটা ডিরেক্টেড গ্রাফ, আনডিরেক্টেড গ্রাফগুলোর ক্ষেত্রে দেখে আসছি। তো পার্ট 1-এর ভিডিওটা আমার চ্যানেলে দেওয়া আছে, তো যারা দেখেননি তাদের জন্য ডেসক্রিপশন বক্সে আমি লিঙ্ক দিয়ে দেবো, এই ভিডিওটা দেখে আসবেন, তাহলে আপনাদের বেসিক যে কনসেপ্টটা সেটা ক্লিয়ার হয়ে যাবে। তো আজকে আমরা এই ফান্ডামেন্টাল কনসেপ্টেরই এক্সটেন্ডেড অর্থাৎ পার্ট 2-তে যাচ্ছি। পার্ট 2-তে আজকে আমরা থিওরাম দেখব 3টা, এবং সেই সাথে কিছু কমন টাইপের গ্রাফ আজকে আমরা ভিডিওতে দেখার চেষ্টা করব। তো প্রথমে আমরা থিওরামগুলো দেখে নিই। তো গ্রাফ থিওরির প্রথম থিওরামটা হচ্ছে হ্যান্ডশেক থিওরাম। এটাকে একদম প্রাইমারি থিওরাম বলা যেতে পারে গ্রাফ থিওরির ক্ষেত্রে। তো থিওরামটা কি? ইন অ্যান আনডিরেক্টেড গ্রাফ, এটা কিন্তু অবশ্যই দেখেন মেনশন করা আছে আনডিরেক্টেড গ্রাফ। ডিরেক্টেড গ্রাফের ক্ষেত্রে কিন্তু হ্যান্ডশেক থিওরাম কাজ করে না। ক্লিয়ার? এটা সবার আগে বলে দিলাম যে শুধুমাত্র আনডিরেক্টেড গ্রাফের ক্ষেত্রে কী হবে, দ্য সাম অফ ডিগ্রি অফ দ্য অল ভার্টিসেস ইজ ইকুয়াল টু টুয়াইস নাম্বার অফ এজেস। অর্থাৎ দ্য সাম অফ ডিগ্রি অফ অল ভার্টিসেস, অর্থাৎ প্রতিটা ভার্টেক্সের যে ডিগ্রি সেটার সামটা কার ইকুয়াল হবে? ইকুয়াল টু টুয়াইস নাম্বার অফ এজেস। অর্থাৎ এজের দ্বিগুণ হবে, টুয়াইস নাম্বার, দ্বিগুণ হবে ওই ভার্টেক্সের যোগফল, মানে ইকুয়াল হবে আর কি। ঠিক আছে? অর্থাৎ এই এজের দ্বিগুণ যে মানটা আর ভার্টেক্স সবগুলোর যে ডিগ্রির সাম সেটাও ইকুয়াল হবে। সেটার ফর্মুলা কি? ফর্মুলা হচ্ছে সামেশন অফ ডিগ্রি অফ ভার্টেক্স ইজ ইকুয়াল টু 2m। এম হচ্ছে আমাদের এজেস আর ভি হচ্ছে ভার্টেক্স। ক্লিয়ার? তো দেখেন আমরা এক্সাম্পল দেখি, তাহলে জিনিসটা বুঝতে ইজি হবে। দেখেন এখানে একটা এক্সাম্পল দেওয়া আছে। এখানে কয়টা ভার্টেক্স আছে? 1টা 2টা 3টা 4টা 5টা 6টা, রাইট? 6টা ভার্টেক্স আছে। এখন দেখি কয়টা এজ আছে? 1টা 2টা 3টা 4টা 5টা 6টা, 6টা এজ আছে। তো এখানে দেখেন আমরা যখন আনডিরেক্টেড গ্রাফের ক্ষেত্রে ডিগ্রি ক্যালকুলেশন করতাম, কারণ ডিগ্রি ক্যালকুলেশন করবো, এই যেখানে লেখা আছে ডিগ্রি অফ অল ভার্টিসেস, ডিগ্রি ক্যালকুলেশন করতে হবে আনডিরেক্টেড গ্রাফের ক্ষেত্রে। সেক্ষেত্রে ডিগ্রি প্রথমে ক্যালকুলেশন করে নিই, যেটা সাম বের করতে হবে, সাম অফ ডিগ্রি। তাহলে এখানে কী হবে? এর জন্য এতে কয়টা এজ কানেক্টেড? একটা এজ। বিতে দেখেন 1টা 2টা 3টা এজ কানেক্টেড, 3 হলো। সিতে দেখেন 1টা 2টা 3টা এজ কানেক্টেড, বিতে দেখেন 1টা এজ কানেক্টেড, এই জন্য এখানে 1 হলো। মাঝে প্লাস কেন হলো? এই যে সাম অফ ডিগ্রি, সাম, এই জন্য যোগ হয়েছে। আচ্ছা, ইতে দেখেন 1টা 2টা এজ কানেক্টেড, তাহলে 2 হলো। এফে দেখেন 1টা 2টা এজ কানেক্টেড, এই জন্য এখানে 2 হলো। তো সবগুলো যোগ করার পরে আমাদের কত আসছে? 12, রাইট? তো এখানে দেখেন 2m, সামেশন অফ ডিগ্রি অফ ভার্টেক্স তো আমরা বের করলাম এই পার্টটুকু, তাই না? এখন 2m এটা ইকুয়াল কেন চেক করবো। তাহলে 2, তো সূত্রে 2, আর m হচ্ছে এজের সংখ্যা। এজ কয়টা আছে? 1টা 2টা 3টা 4টা 5টা 6টা, তাহলে 6টা, 6 দুগুণে 12। তো দেখেন আমাদের সাম অফ ডিগ্রি অফ ভার্টেক্সও 12 ছিল, আবার আমাদের 2mটাও 12 আসছে। তাহলে এখানে কি হ্যান্ডশেক থিওরামটা প্রুভ হচ্ছে। আবার দেখেন সেমভাবে যদি সেম এক্সাম্পলটাতে, এখানে তো কোনো লুপ নাই, সেলফ লুপ নাই, যদি সেলফ লুপ থাকতো সেক্ষেত্রে কি আমাদের হ্যান্ডশেক থিওরামটা কাজ করতো? আচ্ছা এখন সেটা দেখি। তো এখানে দেখেন একটা এক্সাম্পল দেখা যাচ্ছে, সেম এক্সাম্পলটাই জাস্ট এখানে একটা সেলফ লুপ অ্যাড করে দেওয়া হয়েছে। তো এর সাথে প্রথমে আমরা ডিগ্রিগুলো বের করে নিচ্ছি ভার্টেক্সের ক্ষেত্রে। তো এর সাথে কয়টা এজ কানেক্টেড? এর সাথে 1টা এজ কানেক্টেড। বি এর সাথে কয়টা এজ কানেক্টেড? 1টা 2টা 3টা এজ কানেক্টেড, তাই না? সি এর সাথে 1টা 2টা 3টা এজ কানেক্টেড। ডি এর সাথে 1টা এজ কানেক্টেড। ই এর সাথে 2টা এজ কানেক্টেড। এফ এর সাথে 2টা এজ কানেক্টেড। কিন্তু দেখেন এখানে কী বলা হয়েছে, যদি সেলফ লুপ থাকে তাহলে ডিগ্রির সাথে 1 যোগ হবে। এটা আমরা যখন আনডিরেক্টেড গ্রাফের ক্ষেত্রে তার ভার্টেক্স ক্যালকুলেশন করছিলাম, ডিগ্রি ক্যালকুলেশন করছিলাম, ডিগ্রি ক্যালকুলেশনের সময় আমরা আগের ভিডিওতে সেটা দেখে আসি, তাই না? যে কীভাবে সেলফ লুপ থাকবে সেটা ক্যালকুলেশন করতে হয় আনডিরেক্টেড গ্রাফের ক্ষেত্রে। সেম জিনিসটাই এখানে অ্যাপ্লাই হচ্ছে, ডিগ্রির সাথে 1 যোগ হবে। তাহলে এখানে দেখেন কয়টা এজ হচ্ছে? 1টা 2টা 3টা, ডিগ্রির সঙ্গে আবার 1 যোগ হবে, তাহলে 4টা, তাই না? তাই এখানে 4 হলো। তো সবগুলো যোগ যদি আমরা করি তাহলে সাম অফ ডিগ্রি অফ অল ভার্টেক্স কত আসছে? 14 আসছে। তাহলে এই পার্টটুকু প্রুফ হলো। তাহলে 2m করলে 2 তো সূত্রের 2, আর m হচ্ছে কত? m হচ্ছে এজ। দেখি এখানে কয়টা এজ আছে? 1টা 2টা 3টা 4টা 5টা 6টা 7টা, 7টা এজ আছে। তাহলে 7 দুগুণে 14। দেখেন এখানেও 14 আসছে, এখানেও 14 আসছে।
কারণ আমরা খুব ইজিলি বুঝতে পারলাম যে আনডিরেক্টেড গ্রাফের ক্ষেত্রে যদি লুপ থাকে বা লুপ নাও থাকে সেক্ষেত্রে কিন্তু আমাদের হ্যান্ডশেক থিওরামটা প্রুভ হচ্ছে, তাই না? তো এটা তো আমাদের ফার্স্ট থিওরামটা গেল। তবে কিছু কিছু সময় হ্যান্ডশেক থিওরাম থেকে এরকম টাইপের ছোটো ছোটো কোশ্চেন আসতে পারে, যেরকম দেখেন, হাউ মেনি এজেস আর দেয়ার ইন এ গ্রাফ উইথ 10 ভার্টিসেস অফ ডিগ্রি 6। দেখেন ভার্টেক্স দেওয়া আছে, ডিগ্রি দেওয়া আছে, আমাদের হাউ মেনি এজ কয়টা আছে সেটা ক্যালকুলেশন করতে বলা হয়েছে, তাই না? তো দেখেন, সাম অফ দ্য ডিগ্রি অফ দ্য ভার্টিসেস ইজ 6 × 10। 6 ডিগ্রি হচ্ছে 6 আর 10টা ভার্টেক্স ছিল, তাহলে 6 × 10 করলে কত আসছে? 60। তাহলে আমরা জানি সূত্র হচ্ছে 2m এজের ক্ষেত্রে, তাই না? এজের জন্য কি 2m ছিল হ্যান্ডশেক থিওরামে, তাহলে 2m। তাহলে আমরা যদি এমকে এই পাশে রাখি, 2 এদিকে চলে যায়, তাহলে কী হচ্ছে? এখানে আমরা পাচ্ছি m এর মান 30, রাইট? আবার দেখেন, যদি এখানে আর একটা কোশ্চেন দেখি যে হাউ মেনি এজেস আর দেয়ার ইন গ্রাফ উইথ 5 ভার্টেক্স অফ ডিগ্রি 3, সেক্ষেত্রে কী হবে? দেখেন, দিস ইজ নট পসিবল বিকজ দ্য সাম অফ ডিগ্রি অফ ভার্টেক্স ইজ 3 × 5, 3 × 5 = 15। এটা কি অড নাম্বার? আমরা কখনোই অড নাম্বার দিয়ে হ্যান্ডশেক থিওরামকে অ্যাপ্লাই করতে পারবো না, কারণ দেখেন, যদি আমরা 15কে 2 দিয়ে ভাগ করি তাহলে 7.5 আসছে, যেটা ফ্র্যাকশন হয়ে যাচ্ছে, তাই না? ফ্র্যাকশন এখানে কখনোই পসিবল না, সেই জন্য আমাদেরকে অবশ্যই এই যে গুণফলটা, যেমন এখানে ছিল 60, 6 × 10 = 60, যদি এখানে আমাদের 4 × 4 = 16 হতো তাহলে কিন্তু আমাদের কিন্তু অড হতো না, ইভেন হতো, তাই না? তখনও আমরা কিন্তু এখান থেকে আমাদের যে ক্যালকুলেশনটা সেটাকে কন্টিনিউ করতে পারতাম। যেহেতু এখানে অড নাম্বার চলে আসছে, এখানে কিন্তু হ্যান্ডশেক থিওরামটা আর অ্যাপ্লাই করা যাবে না, কারণ আমাদেরকে যখনই 2 দিয়ে ভাগ করতে বলা হবে তখনই কিন্তু অড নাম্বার আসলে ফ্র্যাকশন আসবেই। আমাদেরকে অবশ্যই মেনশন করতে হবে যেখানে যেন ইভেন নাম্বার থাকে। ক্লিয়ার? এটা থেকে আমাদের ফার্স্ট থিওরাম। তা আসেন আমরা এখন সেকেন্ড থিওরামটা দেখি। সেকেন্ড থিওরামটা হচ্ছে অড ডিগ্রি থিওরাম। এখানে কী বলা হয়েছে? Every undirected graph has an even number of vertices with odd degrees. প্রতিটা আনডিরেক্টেড গ্রাফের ইভেন নাম্বার অফ ভার্টেক্সে যদি ইভেন নাম্বার অফ ভার্টেক্সের ডিগ্রিতে হচ্ছে অড থাকে, সেটা কীরকম? যেমন দেখেন, এখানে ফর্মুলা হচ্ছে 2m = summation of degree of vertex = summation of degree of vertex 1 plus summation of degree of vertex 2, ঠিক আছে? এখানে দেখেন কি হচ্ছে, যদি আমাদের এই দুইটা ইভেন হয় তাহলে এখানে আমাদের মানটা ইভেন আসবে। দুইটা ইভেনের যোগফল সবসময় ইভেন আসে। দেখেন 2 + 4 6 আসলো, কিন্তু যদি এখন দেখেন এখানে একটা ইভেন একটা অড হতো, ইভেন প্লাস অড, যেমনটা এখানে হয়েছে, 2 হচ্ছে ইভেন, 3 হচ্ছে অড, তাই না? তো দেখেন এখানে যোগফল কত আসছে? 5 আসছে, যেটা হচ্ছে আমাদের ইভেন নাম্বার আর থাকছে না, তখন অড নাম্বার হয়ে যাচ্ছে। দুইটা ইভেন নাম্বারের যোগফল সবসময় ইভেন নাম্বারই হবে, যদি একটা অড হয়ে যায় তাহলে সেটা কিন্তু আর ইভেন নাম্বার আমরা পাচ্ছি না। এই জিনিসটাই হচ্ছে এখানে বলা হয়েছে, যেটা হচ্ছে পসিবল না আমাদের এই 2m এর ক্ষেত্রে, কারণ 2mকে অ্যাপ্লাই করতে গেলে আমাদের অবশ্যই ইভেন নাম্বার হতে হবে, এখানে অড নাম্বার কখনোই অ্যাপ্লিকেবল না, কারণ ফ্র্যাকশন চলে আসবে, যেটা হ্যান্ডশেক থিওরামে ছিল। তো এই হ্যান্ডশেক থিওরামের এই জিনিসটাকেই বোঝানোর জন্য আমাদের থিওরাম 2 অর্থাৎ অড ডিগ্রি থিওরামটা আসছে। তা আমরা এখন 3 নম্বর থিওরামটা দেখব, সেটা হচ্ছে ডিগ্রি অফ সাম ফর্মুলা। দেখেন, আগে যে দুটো থিওরাম ছিল, থিওরাম 1 এবং থিওরাম 2, ওই দুটোই ছিল আনডিরেক্টেড গ্রাফের ক্ষেত্রে, বা থিওরাম 3টা হচ্ছে আমাদের ডিরেক্টেড গ্রাফের ক্ষেত্রে। থিওরাম 3 কিন্তু কখনোই আনডিরেক্টেড গ্রাফের ক্ষেত্রে কাজ করবে না, আবার থিওরাম 1, 2 কিন্তু কখনো ডিরেক্টেড গ্রাফের ক্ষেত্রে কাজ করবে না, তারা সবসময় আনডিরেক্টেড গ্রাফের ক্ষেত্রে কাজ করবে। এই জিনিসটা মাথায় রাখবেন, 1 আর 2 হচ্ছে আনডিরেক্টেড, 3 হচ্ছে ডিরেক্টেড গ্রাফের ক্ষেত্রে কাজ করে। ক্লিয়ার? এখানে কী বলা হয়েছে? সাম অফ ইন ডিগ্রি ইকুয়াল সাম অফ আউট ডিগ্রি ইকুয়াল নাম্বার অফ এজেস, তিনটাই ইকুয়াল হবে। সেটা কী হবে চলুন দেখে নিই। তো প্রথমে যদি আমরা এই যে এক্সাম্পলটা, এখান থেকে ইন ডিগ্রি বের করি, অর্থাৎ কোন কোন এজগুলো আমাদের এই ভার্টিক্সে আসছে, ইন হচ্ছে, আউট হচ্ছে না, ইন হচ্ছে, সেই জিনিসটা দেখব। তো দেখেন, এতে দেখতে পাচ্ছি আমরা এইটা আউট হচ্ছে, এটা আউট হচ্ছে। দেখেন তীর চিহ্নটা এদিকে, কারণ এটা কি ডিরেক্টেড গ্রাফ, তাই না? এই জন্য ডিরেকশন দেওয়া আছে। তো দেখেন এটা আউট হচ্ছে, এটা আউট হচ্ছে, জাস্ট এইটা ইন হচ্ছে। কয়টা ডিগ্রি, মানে কয়টা এজ ইন হচ্ছে? একটা, এই জন্য এই ডিগ্রি হচ্ছে 1। আবার দেখেন সিমিলার ওয়েতে বিতে দেখেন এই ডিগ্রিটা আউট হচ্ছে, এটা কিন্তু ইন হচ্ছে বিতে, এর থেকে বিতে যাচ্ছে, এই জন্য বি এর ডিগ্রি 1, আর কোনো এজ তো বিতে যাচ্ছে না। আবার দেখেন সি এর জন্য এর থেকে একটা এজ আসছে, আবার বি এর থেকেও দেখেন একটা এজ আসছে, সি এর থেকে একটা এজ কিন্তু আউট হচ্ছে ডিতে,
আসছে কয়টা, আসছে হচ্ছে 2টা, এই জন্য সি এর হচ্ছে 2। আবার ডি এর ক্ষেত্রে দেখেন, ডি এর ক্ষেত্রে আসছে হচ্ছে একটা, ইন হচ্ছে একটা, আউট হচ্ছে একটা, তাহলে ইন যেহেতু একটা হচ্ছে তাহলে এখানে 1 দিলাম। তাহলে এখন দেখেন এখানে কত হচ্ছে, এখানে 1 আর 1 2, 2 আর 2 4, 1 এ 5, ইন ডিগ্রি হচ্ছে আমাদের 5 আসলো। ক্লিয়ার? তা ইন ডিগ্রি তো দেখলাম, এখন আউট ডিগ্রি দেখবো, কারণ সাম অফ ইন ডিগ্রি পেয়ে গেলাম, এই যে এটা সাম অফ ইন ডিগ্রির যোগফল এটা। কারণ আউট ডিগ্রি ক্যালকুলেশন করবো কীভাবে, যে কোন কোন এজগুলো আমাদের ভার্টেক্স থেকে আউট হচ্ছে। যদি আমরা আবার সিমিলার ওয়েতে এর থেকে চিন্তা করি, এতে দেখেন 2টা এজ আউট হচ্ছে, এই একটা এজ আর এই একটা এজ, 2টা, এই জন্য এখানে 2 লিখলাম। আবার দেখেন বি থেকে একটা এজ আউট হচ্ছে, একটা ইন হচ্ছে, তো যেহেতু আউট ডিগ্রি সেই জন্য আউটটা ক্যালকুলেশন করবো, এখানে একটা হচ্ছে এই জন্য একটা। আবার দেখেন সি এর থেকে 2টা ইন হচ্ছে, একটা আউট হচ্ছে, তাই না? একটা আউট হচ্ছে দেখেন, এখানে 1 লিখলাম। আবার ডি এর ক্ষেত্রে একটা আউট হচ্ছে, একটা ইন হচ্ছে, তো আউট হচ্ছে কয়টা, একটা, এই জন্য এখানে 1 লিখলাম। তাহলে এখানে দেখেন 2 আর 1 3 4 5, এখানেও 5 হলো। তাহলে ইন ডিগ্রি আর আউট ডিগ্রি কী হলো, ইকুয়াল হলো। এখন দেখার পালা যে নাম্বার অফ এজ ইকুয়াল হয় কি না, সেটা দেখি। নাম্বার অফ এজ দেখেন কয়টা এজ আছে, 1টা 2টা 3টা 4টা 5টা, দেখেন নাম্বার অফ এজও কিন্তু ইকুয়াল। তাহলে আমরা সহজেই বলতে পারি যে থিওরেম যে 3টা অর্থাৎ ডিগ্রি সাম ফর্মুলা সেটা কিন্তু এখানে প্রুভ হয়েছে, কারণ এখানে ইন ডিগ্রিও 5, আউট ডিগ্রিও 5, আবার আমাদের যেই টোটাল এজ সেটাও 5, 5 = 5 = 5, সবগুলোই 5 আসছে, যেটা আমাদের গেল থিওরেম 3। আমাদের থিওরেমগুলো গেল। এখন আমরা দেখব ম্যাক্সিমাম এবং মিনিমাম ডিগ্রি। তো ম্যাক্সিমাম আর মিনিমাম ডিগ্রির মধ্যে নাম দেখে তো বোঝা যাচ্ছে, ম্যাক্সিমাম মানে হচ্ছে হাইয়েস্ট ডিগ্রি আর মিনিমাম মানে হচ্ছে লোয়েস্ট ডিগ্রি। দেখেন এটাই বলা হয়েছে, ম্যাক্সিমাম ডিগ্রিকে ডেল দ্বারা প্রকাশ করা হয়, হাইয়েস্ট ডিগ্রি এবং অল ভার্টিক্সেস, অর্থাৎ সবগুলো ভার্টিক্সের মধ্যে হাইয়েস্ট ডিগ্রিটাই হচ্ছে ম্যাক্সিমাম ডিগ্রি, আর মিনিমামটা হচ্ছে লোয়েস্ট ডিগ্রি এবং অল ভার্টিক্সেস, সবগুলো ভার্টেক্সের মধ্যে লোয়েস্ট ডিগ্রিটাই হচ্ছে মিনিমাম ডিগ্রিটাকে ডেলটা দিয়ে বা এটাকে আপনারা বলতে পারেন ল্যামডা দিয়ে ডিনোট করা হয়। ঠিক আছে, তো এতে গেল ম্যাক্সিমাম মিনিমাম ডিগ্রি, অর্থাৎ হাইয়েস্ট আর লোয়েস্ট, এটুকুই জাস্ট পার্থক্য, কোনো পার্থক্য নেই। এবার আমরা দেখব কিছু কমন টাইপের গ্রাফ যেটা আমাদের রেগুলার লাইফে অনেক বেশি ইউজ করা হয়ে থাকে। তো প্রথমে হচ্ছে আমাদের নাল গ্রাফ। নাল গ্রাফ কি? নাল মানে আমরা সবাই জানি ফাঁকা। এখানে দেখেন, এ নাল গ্রাফ ইজ এ গ্রাফ উইথ ভার্টেক্স বাট নো এজেস, অর্থাৎ নাল গ্রাফে কী হবে, ভার্টেক্স থাকবে বাট এখানে কোনো এজ থাকবে না। এটাকে ডিনোট করা হয় এন, এখানে এন দিয়ে, অর্থাৎ এন হচ্ছে আমাদের নাল গ্রাফের এন, আর এন হচ্ছে আমাদের যেই সংখ্যা, ভার্টেক্সের সংখ্যা, সেটা হচ্ছে এই ছোটো এন দিয়ে ডিনোট করা হয়। দেখেন এটা একটা নাল গ্রাফ, কেমন বলেন তো? এখানে আমাদের কী আছে, শুধু ভার্টেক্স আছে 6টা, 1টা 2টা 3টা 4টা 5টা 6টা, কোনো এজ কি আছে, কোনো কানেকশন কি তাদের মধ্যে আছে? কোনো কানেকশন তো নাই, তাই না? এই জন্য এটা হচ্ছে একটা নাল গ্রাফ। এবং এটাকে কীভাবে লেখা হয়, এ নাল গ্রাফ N6, এন হচ্ছে নাল গ্রাফের জন্য এন, আর 6 কেন হলো, কারণ এখানে 6টা ভার্টেক্স আছে, 1টা 2টা 3টা 4টা 5টা 6টা, N6 লেখা হলো উইথ 6 ভার্টেক্স। ক্লিয়ার? নাল গ্রাফ আশা করি আপনারা বুঝতে পেরেছেন। তো এখন আমরা দেখব কমপ্লিট গ্রাফ। কমপ্লিট গ্রাফটা কি? এ কমপ্লিট গ্রাফ ইজ এ গ্রাফ ইন হুইচ এভরি পেয়ার অফ ডিসেন্ট ভার্টিসেস ইজ কানেক্টেড বাই অ্যান এজেস, প্রতিটা ভার্টেক্স অন্ততপক্ষে একটা এজ হলেও দিয়ে কানেক্টেড থাকবে, যেটা কিন্তু নাল গ্রাফে ছিল না, তাই না? যখন কোনো ভার্টেক্স ছিল, কোনো এজ ছিল না, বাট কমপ্লিট গ্রাফে কী হবে, যে মিনিমাম এজ দিয়ে তারা কানেক্টেড থাকবে। সেটা হতে পারে একটা এজ, হতে পারে 3টা এজ, হতে পারে আরও বেশি এজ দিয়ে ওই ভার্টেক্সগুলো কানেক্টেড থাকবে। এটাই হচ্ছে কমপ্লিট গ্রাফ। এটাকে ডিনোট করা হয় কে অফ এন দিয়ে। কে হচ্ছে কমপ্লিট গ্রাফের ক্ষেত্রে, আর এন হচ্ছে আমাদের এজের সংখ্যা, বা ভার্টেক্সের সংখ্যা। আর এজটা কীভাবে ক্যালকুলেশন করতে হয়? এজ ক্যালকুলেশন করা যায় এই কমপ্লিট গ্রাফের ক্ষেত্রে, ফর্মুলাটা হচ্ছে n × n-1/2। তো দেখেন সেটা কীরকমভাবে, এখানে দেখেন যদি আমরা কে এর মান 2 ধরি, অর্থাৎ 2টা ভার্টেক্স ধরি, 2টা ভার্টেক্সকে একটা এজ দিয়ে কানেক্ট করা যায়। তো এখানে দেখেন যদি আমরা 2 নিই, 2 × 2-1/2 করলে আমাদের 1 আসছে, তাই না? দেখেন এখানে একটা এজ দিয়ে 2টা ভার্টেক্সকে একটা এজ দিয়ে কানেক্ট করা যাচ্ছে। আবার যদি আমরা কে এর মান 3 ধরি, অর্থাৎ 3টা ভার্টেক্স ধরি, 1টা 2টা 3টা ভার্টেক্স, তাহলে সেক্ষেত্রে কী হচ্ছে আমাদের, এখানে কি 3 × 3-1/2, এখানে কিন্তু 3 আসছে, তাহলে 3টা এজ দিয়ে এটা কানেক্টেড। আবার যদি আমরা কে এর মান 5 ধরি, সেক্ষেত্রেও দেখেন আমাদের এখানে 5 × 5-1/2 করলেও আমাদের এখানে 10 আসছে, যেটা কিনা 10টা এজ দিয়ে এই 5টা ভার্টেক্স কানেক্টেড।
এটাই হচ্ছে বোঝানো হয়েছে, এটা হচ্ছে কমপ্লিট গ্রাফ। এখন আমরা দেখব bipartite graph. A bipartite graph is a graph whose vertices can be divided into two disjoint sets. অর্থাৎ এই যে দেখেন, আমরা একটা এক্সাম্পল দেখালে বুঝতে ইজি হবে। এখানে কয়টা ভার্টেক্স আছে? তিনটা, একটা দুইটা তিনটা, এখানেও তিনটা ভার্টেক্স আছে। বাট এই বাইপারটাইট গ্রাফে এমনটা না যে এই যে তারা একটা সেট, তারাও একটা সেট, তিনটা মিলে একটা সেট, এই তিনটা মিলে একটা সেট, নিজেদের মধ্যে নিজেদের কানেকশন কিন্তু নাই। এটার সঙ্গে এটা কানেক্টেড না, এটার সঙ্গে এটা কানেক্টেড না, অর্থাৎ নিজেদের মধ্যে কোনো কানেকশন থাকবে না, বাট পরবর্তী যে সেটটা তার সঙ্গে কানেক্টেড থাকবে। তবে তার মানে এই না যে প্রতিটার সাথে প্রতিটা কানেক্টেড হতে হবে, তার কোনো মানে বাধ্যবাধকতা নেই। যেমন ধরেন এটার সঙ্গে এটা কানেক্টেড, এটার সঙ্গে কিন্তু এটাও কানেক্টেড না, এটাও কানেক্টেড না। আবার দেখেন এই যে 2 নাম্বারটা, এটা কিন্তু 3টার সঙ্গে কানেক্টেড। আবার দেখেন 3 নাম্বারটা, এটা শুধু 2 নাম্বারটার সঙ্গে কানেক্টেড, এটা কিন্তু 1 নাম্বার বা 3 নাম্বারের সঙ্গে কানেক্টেড না। অর্থাৎ একটা সেট মানে দুটা সেটের মধ্যে যদি তাদের মধ্যে কমিউনিকেশন থাকে তাহলে সেটাকে আমরা বলতে পারি বাইপারটাইট গ্রাফ। তবে তাদের নিজেদের মধ্যে কোনো ডিরেকশন বা কানেকশন থাকতে পারবে না। এখানে কোনো কানেকশন নেই নিজেদের মধ্যে, এখানে নিজেদের মধ্যে কোনো কানেকশন নাই, জাস্ট একটা সেট থেকে একটা সেটের মধ্যে কানেকশন, তবে সবগুলো না থাকলেও চলবে। ঠিক আছে, এখন কথা হচ্ছে যদি সবগুলোই কানেক্টেড হয় তাহলে কি হবে? খুবই সিম্পল, যদি সবগুলোই কানেক্টেড হয় তাহলে কমপ্লিট বাইপারটাইট গ্রাফ, যেমনটা দেখেন এখানে হয়েছে। তা আমি থিওরিটিক্যাল বোঝানোর থেকে আপনাদের গ্রাফ থেকে বোঝাচ্ছে, তাহলে বুঝতে ইজি হবে। দেখেন এখানে যে ভার্টেক্সটা, এটা এখানে এইটা 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 তিনটার সঙ্গে কানেক্টেড। আবার দেখেন এখানে যে ভার্টেক্সটা, এটাও এই তিনটার সঙ্গে কানেক্টেড। আবার এখানে যে ভার্টেক্সটা সেটা কিন্তু এই তিনটার সঙ্গে কানেক্টেড, যেটা কিন্তু বাইপারটাইট গ্রাফে ছিল না। জাস্ট কানেকশন থাকতেও পারে, নাও থাকতে পারে, কিন্তু একই সেট না, দুইটা সেটের মধ্যে কানেকশন ছিল। এখানে দেখেন দুইটা সেটের মধ্যে কানেকশন আছে, বাট কী হচ্ছে সবগুলোর সঙ্গে কানেক্টেড, অর্থাৎ কমপ্লিট বাইপারটাইট গ্রাফ বলা হয় এটাকে। তো আপনারা বাইপারটাইট গ্রাফ এবং কমপ্লিট বাইপারটাইট গ্রাফটা আশা করে বুঝতে পেরেছেন। আবার দেখেন এখানে আমরা এখন দেখব কানেক্টেড গ্রাফ। A graph is connected if there exists a path between every pair of vertices. অর্থাৎ এই থিওরি দেখার থেকে আমরা যদি গ্রাফটা দিকে তাকাই তাহলে কী দেখতে পাচ্ছি যে আমাদের এখানে ভার্টেক্স আছে কয়টা? 1টা 2টা 3টা 4টা 5টা ভার্টেক্স আছে, রাইট? তো 5টা ভার্টেক্সের মধ্যে ভালো করে খেয়াল করি আমরা, 5টা ভার্টেক্সের মধ্যে A B C D এই 4টা ভার্টেক্স নিয়ে কিন্তু একটা বক্স শেপ হচ্ছে, এটা একটা গ্রাফ। আবার যদি চিন্তা করি A B আর D, এই দেখেন যদি এই পোর্শনটুকু বাদ দিই তাহলে এই পোর্শনটুকু একটা কি ত্রিভুজ টাইপ হচ্ছে, এটা একটা গ্রাফ হতে পারে। আবার যদি উপরের পোর্শনটুকু বাদ দিই ACD, এই পোর্শনটুকু মিলে আর একটা ত্রিভুজ টাইপ হচ্ছে, এই দুইটাকে মিলাই কি হচ্ছে? বক্স টাইপ হচ্ছে। আবার দেখেন এই বক্সের সাথে আবার কি এটা একটা ত্রিভুজ আকারে হচ্ছে না, এই দুটো আর এটা মিলাই, অর্থাৎ BD আর E মিলায়। এই যে একাধিক গ্রাফের সংমিশ্রণে বা কানেক্টেড অবস্থায় যে আছে বিভিন্ন ধরনের এজ দিয়ে বা ভার্টেক্স দিয়ে, এটাকেই বলা হচ্ছে কানেক্টেড গ্রাফ। ক্লিয়ার? এখন আমরা দেখব রেগুলার গ্রাফ। এ গ্রাফ ইজ কল্ড রেগুলার ইফ এভরি ভার্টেক্স হ্যাজ দ্য সেম ডিগ্রি। আর প্রতিটা ভার্টেক্সের যদি ডিগ্রি সেম হয় সেক্ষেত্রে আমরা সেটাকে রেগুলার ডিগ্রি বলতে পারি। সেটা কীরকমভাবে দেখেন, যদি আমরা এটা খেয়াল করি যেখানে হচ্ছে 3টা ভার্টেক্স ABC, তাই না? দেখেন এর সঙ্গে কয়টা, এটা কি আনডিরেক্টেড গ্রাফ, এর সঙ্গে কয়টা এজ কানেক্টেড? 1টা 2টা, তাই না? আবার দেখেন সিমিলারতে B এর সঙ্গে কয়টা এজ কানেক্টেড? 1টা 2টা। আবার দেখেন C এর সঙ্গে কয়টা এজ কানেক্টেড? 1টা 2টা। তাহলে সবগুলোর সঙ্গে 2টা করে এজ কানেক্টেড, এই জন্য এটাকে আমরা বলতে পারি 2 রেগুলার গ্রাফ। আবার দেখেন সিমিলারতে যদি ত্রিভুজটা বাদ দিয়ে একটা চতুর্ভুজ নিই সেক্ষেত্রেও সেম হবে। সেটা কীরকম দেখেন, এর সাথে যেহেতু আনডিরেক্টেড গ্রাফ, এর সাথে হচ্ছে একটা এজ আর একটা এজ, 2টা এজ কানেক্টেড। B এর সাথেও একটা এজ আর একটা এজ, 2টা এজ কানেক্টেড। C এর সাথেও একটা এজ 2টা এজ কানেক্টেড। D এর সাথেও একটা এজ একটা এজ কানেক্টেড। প্রতিটা ভার্টেক্সের সঙ্গে সেম ডিগ্রি কানেক্টেড, তাই না? অর্থাৎ এখানেও এজ মানে ডিগ্রি 2, এখানেও ডিগ্রি 2, এখানেও ডিগ্রি 2, এখানেও ডিগ্রি 2, কারণ এখানে আনডিরেক্টেড গ্রাফের ক্ষেত্রে যে কয়টা এজ এই ভার্টেক্সের সঙ্গে কানেক্টেড সেটাই হচ্ছে তার ডিগ্রি, তাই না? এটা আমরা পড়ে আসছি আগেই, জানি। তো এই জন্য হচ্ছে আমরা বলতে পারি এই দুইটা গ্রাফের ক্ষেত্রে তার রেগুলার গ্রাফের জন্য আমরা লিখতে পারি 2 রেগুলার গ্রাফ। তাহলে খুব ইজিলি বোঝা যাবে তার ডিগ্রি কত এবং সেটা হচ্ছে তার রেগুলার গ্রাফ। ক্লিয়ার? আশা করি আপনারা রেগুলার গ্রাফ এবং কানেক্টেড গ্রাফটাও বুঝতে পেরেছেন। আমি চেষ্টা করছি স্টেপ বাই স্টেপ ভেঙে এক্সপ্লেন করে বোঝানোর জন্য। তারপর যদি বুঝতে না পারেন অবশ্যই কমেন্ট করবেন, আমি আপনাদের কমেন্ট রিপ্লাই দেওয়ার চেষ্টা করব।
আচ্ছা, এখন দেখব সাইক্লিক গ্রাফ বা সাইকেল গ্রাফ, যেটাই বলে না কেন সেম কথা, সাইক্লিক বা সাইকেল। তো সাইকেল গ্রাফটা বা সাইক্লিক গ্রাফটা হচ্ছে, এ সাইক্লিক গ্রাফ ইজ এ গ্রাফ দ্যাট কন্টেন্স অ্যাটলিস্ট ওয়ান সাইকেল ডিনোটেড অ্যাজ সি অফ এন। সি হচ্ছে সাইকেল, এন তো হচ্ছে আমাদের ভার্টেক্সের সংখ্যা। ক্লিয়ার? দেখেন অনেকে কিন্তু এখানে কী করে, সাইক্লিক গ্রাফ বা সাইকেল গ্রাফের সঙ্গে আরেকটা গ্রাফ আছে হুইল গ্রাফ, যেটা আমরা একটু পরে দেখব। এই দুটো গ্রাফকে গুলিয়ে ফেলে, সাইকেল আর হুইলকে সেম মনে করে বা সেম গ্রাফ হিসেবে তারা ডিনোট করে ফেলে। বাট সাইকেল গ্রাফে কী হচ্ছে দেখেন, প্রতিটার সঙ্গে প্রতিটা কানেক্টেড, কিন্তু এখানে মধ্যবর্তী কোনো এজ নাই। আর হুইল গ্রাফে কী হবে দেখবেন, এখানে একটা মধ্যবর্তী এজ না, ভার্টেক্স থাকবে, এখানে একটা ভার্টেক্স থাকবে, এখানে একটা ভার্টেক্স থাকবে, তাহলে তখন সেটা হবে হুইল গ্রাফ, যেটা আমরা একটু পরবর্তীতে দেখবো। আগে হুইল গ্রাফ নিয়ে চিন্তা করার দরকার নেই, আপনারা আপাতত সাইকেল গ্রাফ বা সাইক্লিক গ্রাফটা বোঝার চেষ্টা করেন, যে প্রতিটা ভার্টেক্স এজ দিয়ে কানেক্টেড থাকবে, এটাই হচ্ছে সাইক্লিক গ্রাফ। এটাকে আমরা সি অফ এন দিয়ে বলি। এনটা হচ্ছে আমাদের ভার্টেক্স। এখানে কয়টা ভার্টেক্স আছে, একটা দুইটা তিনটা। এখানে কয়টা আছে, একটা দুইটা তিনটা চারটা, 4, ঠিক আছে। সিতে হচ্ছে সাইকেল। আচ্ছা, এরপর গুরুত্বপূর্ণ দুটো গ্রাফ হচ্ছে প্ল্যানার গ্রাফ আর নন প্ল্যানার গ্রাফ। তো প্ল্যানার গ্রাফটা কি, এ প্ল্যানার গ্রাফ ক্যান বি ড্রন অন এ প্ল্যান সাচ দ্যাট নো টু এজ ক্রস ইচ আদার। অর্থাৎ আমরা একটা গ্রাফকে তখনই প্ল্যানার গ্রাফ বলতে পারবো যে গ্রাফে কখনোই দুইটা এজ একে অপরকে ক্রস করবে না। অর্থাৎ এজ মাল্টিপল থাকতে পারে, বাট একটা এজের উপর দিয়ে যে আর একটা এজ যাবে, এই জিনিসটা কিন্তু প্ল্যানার গ্রাফে হওয়া যাবে না। যদি সেটা হয় তাহলে সেটা আমাদের নন প্ল্যানার গ্রাফ হয়ে যাবে, সেটাকে আমরা তখন আর প্ল্যানার গ্রাফ বলতে পারবো না। যেমন দেখেন, আমরা কিন্তু যখন আমরা ফার্স্ট যেই পার্টটা ভিডিওতে, মানে ভিডিওর যে ফার্স্ট পার্টটা, সেখানে কি দেখছিলাম যে ইউটিলিটি প্রবলেম, তাই না? যে একটা গ্যাস, পানি এবং ইলেকট্রিসিটি, এই তিনটাকে আমাদের তিনটা বাসায় সেপারেটলি ফ্লো করতে হবে, বাট সেখানে কন্ডিশন কি, যে একটার পর একটা লাইন ওভারল্যাপ করতে পারবে না। সেম কাজটাই বা সেম কনসেপ্টটাই কিন্তু এই যে প্ল্যানার গ্রাফ এবং নন প্ল্যানার গ্রাফের ক্ষেত্রে হয়। যেমন দেখেন এখানে এক্সাম্পল দেওয়া হয়েছে, এক্সাম্পল দেখলে আপনারা বেশি ক্লিয়ার হবেন। প্ল্যানার গ্রাফে কী হয়েছে দেখেন, কিন্তু প্রতিটা ভার্টেক্স প্রতিটা এজের সঙ্গে কানেক্টেড, বাট কোনো ভার্টেক্সের এজ কিন্তু একটার সঙ্গে একটা ওভারল্যাপ হয়নি। এই যে এই এজটা গেছে, এটা কিন্তু এর উপর দিয়ে যায়নি, বা এখান থেকে কোনো ওভারল্যাপ হয়ে এখানে কোনো এজ আসেনি, তাই না? সেই জন্য আমরা এটাকে বলতে পারি, যেহেতু কোনো এজ ওভারল্যাপ করেনি বা ক্রস করেনি, সেজন্য এটা হচ্ছে প্ল্যানার গ্রাফ। আবার দেখেন এখানে দেখতে পাচ্ছি সেম গ্রাফটাই, বাট এখানে সবগুলোর সঙ্গে সবগুলো কানেক্টেড, তার ফলে কী হয়েছে দেখেন, একটা গ্রাফ আর একটা গ্রাফকে ওভারল্যাপ করছে বা ক্রস করছে। তাহলে আমরা এটা কী বলতে পারি, এটা হচ্ছে নন প্ল্যানার গ্রাফ, কারণ ক্রস করলেই সেটা নন প্ল্যানার হয়ে যায়। ক্লিয়ার? তো এই প্ল্যানার গ্রাফ আর নন প্ল্যানার গ্রাফটা কিন্তু খুবই ইম্পর্ট্যান্ট আমাদের এক্সামের জন্য। প্ল্যানার গ্রাফ নিয়ে তো একটা আলাদা চ্যাপ্টারই আছে আমাদের, সেটা আমরা পরবর্তীতে আবার দেখব। আপাতত এই কনসেপ্টটুকু ক্লিয়ার রাখেন যে প্ল্যানার গ্রাফে কখনোই এজ একটা থেকে একটা ওভারল্যাপ বা ক্রস করবে না। ক্লিয়ার? তো দেখেন এখান থেকে একটা এরকম টাইপের কোশ্চেন আসতেই পারে, আমাদেরকে বলে দিল ড্র টু নন প্ল্যানার গ্রাফ, দুটো নন প্ল্যানার গ্রাফ আঁকতে বললো। সেক্ষেত্রে আপনারা কোন গ্রাফ আঁকতে পারেন? তারপর যদি K5 নেন, অর্থাৎ 5টা ভার্টেক্স নেন, এবং তারা যদি সবগুলোর সঙ্গে কানেক্টেড হয়, তাহলে কী হচ্ছে, আমাদের এজ ওভারল্যাপ হচ্ছে, তাই না? এই দেখেন এই এজটার উপর দিয়ে এজটা গেছে, আবার এই এজটার উপর দিয়ে গেছে, ওভারল্যাপ হয়েছে বা ক্রস করছে, এটা একটা নন প্ল্যানার গ্রাফ। আবার যদি আমরা K3 ধরি, অর্থাৎ ইউটিলিটি প্রবলেম যেটা ছিল আর কি, এদিকেও 3টা ভার্টেক্স, এদিকেও 3টা ভার্টেক্স, যদি আমাদের সবগুলোতে লাইন বা কানেকশন বিল্ড করতে চাই, সেক্ষেত্রে কী হচ্ছে, আমাদের ওভারল্যাপ হচ্ছে বা ক্রস হচ্ছে লাইন, তাই না? এটা হতে পারে আরেকটা এক্সাম্পল নন প্ল্যানার গ্রাফের ক্ষেত্রে। তো এরকম যদি আপনার কোশ্চেনে থাকে যে দুটো নন প্ল্যানার গ্রাফ আঁকো, সেক্ষেত্রে আপনারা K5 বা K3 এই দুটো ইয়েকে নিতে পারেন আপনারা নন প্ল্যানার গ্রাফ আঁকার ক্ষেত্রে। আচ্ছা, এখন দেখব সাবগ্রাফ আর ইনডিউস সাবগ্রাফ। সাবগ্রাফ আর ইনডিউস সাবগ্রাফের মধ্যে ডিফারেন্সটা কি? সাবগ্রাফটা হচ্ছে, ইট ইজ এ গ্রাফ formed as a subset of vertex of and any subset of edge in a single term. A subgraph formed by taking a subset of vertex and some edge of the original graph. আপনারা থিওরি দেখে হয়তো অনেকেই কিছু বুঝতেই পারলেন না, কী বললো কিছুই বুঝলাম না, ঠিক আছে, সমস্যা নাই। তা আমরা একটা এক্সাম্পল দেখি। দেখেন এখানে একটা এক্সাম্পল দেওয়া আছে, আমি থিওরি আর পড়লামই না, এই এক্সাম্পল দিয়ে আপনাদেরকে আমি সাবগ্রাফ আর ইনডিউস সাবগ্রাফ বুঝিয়ে দিচ্ছি। এখানে কী বলা হয়েছে, অ্যান অরিজিনাল গ্রাফ জি, গ্রাফ হচ্ছে জি দিয়ে ডিনোট করা হয়েছে, ভার্টেক্স হচ্ছে 3টা আছে। কী কী ভার্টেক্স আছে? A, B আর C, 3টা ভার্টেক্স আছে, এবং এজ কী কী আছে? A, B
বিসি এসি, সবগুলোর সঙ্গে সবগুলো কানেক্টেড, ঠিক আছে। এবি বিসি এসি কানেক্টেড, এজ হচ্ছে কোশ্চেনে দেওয়া আছে এবং ভার্টেক্সও কোশ্চেনে দেওয়া আছে। এখান থেকে আমাদেরকে বলা হয়েছে সাবগ্রাফ এবং ইনডিউস সাবগ্রাফের মধ্যে ভ্যালিড কিনা চেক করতে। সাবগ্রাফে কী হবে, আমাদের ভার্টেক্স যাই থাকুক না কেন, আমরা যদি সিঙ্গেল কোনো এজ নিয়ে চিন্তা করি, যেমন ধরেন এখানে সিঙ্গেল এজ বলতে এবি হতে পারে, এটা একটা সিঙ্গেল এজ, বিসি হতে পারে, এটা একটা সিঙ্গেল এজ, এসি হতে পারে, এটা একটা সিঙ্গেল এজ। তো এই যে সিঙ্গেল এজ যেটা আমরা ধরি, সেটা হচ্ছে আমাদের ওই গ্রাফের জন্য তার সাবগ্রাফ। একটা মানে ফুল গ্রাফ কি, এবিসি মিলে একটা ফুল গ্রাফ, আর এবিটা কি, এবিটা হচ্ছে তার সাবগ্রাফ। ক্লিয়ার? অর্থাৎ একটা নির্দিষ্ট বা স্পেসিফিক একটা এজ নিয়ে আমরা এখানে কথা বলছি, এটা হচ্ছে আমাদের ভ্যালিড সাবগ্রাফ। আর যদি সেটা ইনডিউস সাবগ্রাফ হয় সেক্ষেত্রে কী হবে, দেখেন যদি ইনডিউস কথার উল্লেখ থাকে সাবগ্রাফের আগে, সেক্ষেত্রে আমাদের কী হবে, যে কয়টা ভার্টেক্স আছে এবং সে কয়টা ভার্টেক্সে যতগুলো এজ বিল্ড করা পসিবল, সবগুলো এজ যদি আমাদের থাকে, তাহলে আমরা সেটাকে বলতে পারি ইনডিউস সাবগ্রাফ। দেখেন এখানে ভার্টেক্স আছে কয়টা, এ বি সি, এখানে কয়টা আউটকাম আসতে পারে, এ বি একটা হতে পারে, বিসি একটা হতে পারে, এসি একটা হতে পারে। এই যতগুলো আউটকাম পসিবল সবগুলোকে নিয়ে যে সেটটা করা হয় সেটাই হচ্ছে একটা গ্রাফের ক্ষেত্রে তার ইনডিউস সাবগ্রাফ। তো সাবগ্রাফে কী হচ্ছে, যে ভার্টেক্সের স্পেসিফিক কোনো এজ নিয়ে আমরা কাজ করতে পারি, বাট ইনডিউস সাবগ্রাফে আমরা সবগুলো এজ, যতগুলো পসিবল এজ আছে সবগুলোকে নিয়ে সেট গঠন করতে হয়। তো আশা করি আপনারা এই ইনডিউস সাবগ্রাফ আর সাবগ্রাফের মধ্যে ডিফারেন্সটা বুঝতে পেরেছেন। এটাকে যেটা বলছিলাম যে আমাদের আরেকটা গ্রাফ আছে, সেটা হচ্ছে হুইল গ্রাফ। তো এই যে যেটা বলছিলাম যে সাইকেল গ্রাফ আর হুইল গ্রাফের মধ্যে অনেকে কনফিউজড হয়ে যায়। সেটা কীরকম দেখেন, আমাদের যে সাইকেলিক গ্রাফটা যেটা ছিল, যদি একটু দেখাই, এই যে সাইকেলিক গ্রাফটা ছিল এরকম, এ বি সি বা এ বি সি ডি, স্কোয়ার ছিল একটা, ত্রিভুজ ছিল একটা। দেখেন এখানেও কিন্তু আমি একটা ত্রিভুজ রেখেছি, স্কোয়ার রেখেছি, ঠিক আছে। কিন্তু এখানে কী হচ্ছে দেখেন, আমাদের এখানে একটা বলছিলাম যে মাঝখানে একটা ভার্টেক্স থাকবে। দেখেন তিনটা যেই ভার্টেক্স, তার মাঝখানে একটা যদি ভার্টেক্স থাকে এবং সেগুলো সেই মাঝখানে ভার্টেক্সটার সঙ্গে যদি সেগুলো কানেক্টেড হয়ে থাকে, এটাকে আমরা বলবো হুইল গ্রাফ। তো সাইক্লিক গ্রাফ আর হুইল গ্রাফ কিন্তু কখনোই সেম না, অনেকে কিন্তু জিনিসটা কনফিউজড হয়ে যায়। আবার দেখেন আমাদের সাইক্লিক গ্রাফে কী ছিল, এই চারটা ভার্টেক্স ছিল, এটা 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 এটা। দেখেন এখানে মাঝখানে একটা ভার্টেক্স আসছে এবং সবগুলো ভার্টেক্স এই মাঝখানের ভার্টেক্সটার সঙ্গে কানেক্টেড, অর্থাৎ এটা একটা হুইল গ্রাফ। আবার দেখেন এখানে এই যে এই ভার্টেক্সগুলো, অর্থাৎ K5 নেওয়া হয়েছে, এখানে মাঝখানে একটা ভার্টেক্স আসছে এবং মাঝখানে যে ভার্টেক্সটা তার সঙ্গে সবগুলো ভার্টেক্স কানেক্টেড, অর্থাৎ এটা একটা হুইল গ্রাফ। কারণ কথা হচ্ছে যেখানে তো ভার্টেক্স চারটা, তাহলে W3 কেন নিলাম? আমরা হুইল গ্রাফের ক্ষেত্রে W বলতে হুইল আর N হচ্ছে আমাদের ভার্টেক্সের সংখ্যা। আমরা মাঝখানে সেন্টার যে ভার্টেক্স সেটাকে বাদ দিয়ে আমাদের যেই মূল যেই স্ট্রাকচারটা, সেইটার যেই সংখ্যা বা ভার্টেক্স সংখ্যা সেটাকে নিব। যেমন দেখেন এটাকে যদি আমরা বাদ দিই, তাহলে এখানে ভার্টেক্স সংখ্যা কয়টা, একটা দুইটা তিনটা, তাই না? এই জন্য এখানে 3 হলো। আবার যদি এখানে এইটার মাঝখানেটাকে বাদ দিই, তাহলে কয়টা ভার্টেক্স হচ্ছে, একটা দুইটা তিনটা চারটা, রাইট? এখানে 4 হলো। আবার যদি এটাকে বাদ দিই, এই মাঝখানের ভার্টেক্সটাকে, সেন্টারটাকে, তাহলে কী হচ্ছে, একটা দুইটা তিনটা চারটা পাঁচটা, এখানে 5টা হচ্ছে ভার্টেক্স আছে। অর্থাৎ আমরা হুইল গ্রাফের ক্ষেত্রে অবশ্যই মাঝখানের যে ভার্টেক্সটা সেটাকে স্কিপ করে লিখব। কেউ যদি চান সেটা লিখতে পারেন, তবে এমন না যে আপনি যখন পরীক্ষাতে লিখবেন এক জায়গায় হুইল ছাড়া এরকমভাবে 3 লিখছেন, আর এক জায়গায় সেম গ্রাফটাকে আবার হুইল 4 লিখছেন, এরকম করা যাবে না। যদি আপনি 3 লেখেন 3 লিখতে হবে, যদি 4 লেখেন 4 লিখতে হবে, উল্টাপাল্টা করা যাবে না জিনিসটা। তো আজকের ভিডিও এই পর্যন্তই। আমি অনেকগুলো কমন টাইপের গ্রাফ আজকে ভিডিওতে আলোচনা করলাম, সেই সাথে 3টা গুরুত্বপূর্ণ থিওরেম আলোচনা করলাম, যেটা আমাদের এক্সামের জন্য খুবই ইম্পর্টেন্ট। তো হোপফুলি আপনারা সবগুলো টপিকস বুঝতে পেরেছেন। তারপর থেকে এখন যে কোনো টপিক্সে কনফিউশন থাকে অবশ্যই কমেন্ট করবেন, আমি আপনাদের কমেন্টে রিপ্লাই দেওয়ার চেষ্টা করব। তা আজকের মতো এই পর্যন্তই। পরবর্তীতে আমরা অন্য কোনো ভিডিও নিয়ে আপনাদের মাঝে আবার হাজির হয়ে যাব। চ্যানেলটা এখন সাবস্ক্রাইব করেন, চ্যানেলকে প্লিজ সাবস্ক্রাইব করবেন, ভিডিওতে লাইক করবেন, কমেন্ট করবেন, শেয়ার করবেন। আজকের মতন এই পর্যন্তই। আল্লাহ হাফেজ।